4টা। ভার্সিটির মাঠে বসে আছে জিমিন আর তেইহং। শরীরটা একদম নেতিয়ে গেছে ওদের, বিশেষ করে তেইহংয়ের। কাল রাত থেকে না খেয়ে আছে, এমনকি সকালেও খাওয়ার সময় হয়নি তার। বলেছিল ভার্সিটিতে এসে একটা ফাঁকা সময় করে খেয়ে নেবে, কিন্তু এখানে এসে এমন ঝামেলাতেই পড়তে হলো যে খাওয়ার সময়ই পেল না। তার উপর সারা রাত ঘুমও হয়নি, সারা রাত জেগে অ্যাসাইনমেন্ট করতে হয়েছে। সে তো আসবে নাই বলেছিল, কিন্তু এই যে তাদের রোজ ম্যাম, যদিও ওনার কোনো দোষ নেই, দোষটা তো সিনিয়রদের। তারাই ম্যাডামকে বলেছিল, ম্যাডাম যারা আসবে না তাদের অ্যাসাইনমেন্ট থেকে 10 নম্বর করে মাইনাস করা হবে। ম্যাডামও নাচতে নাচতে তাদের তালে তাল মেলালো। তীর তখন ইচ্ছা করছিল ওই মেয়েটাকে পানিতে ডুবিয়ে মেরে ফেলতে। জিমিনের ডাকে ফিরে তাকালো সে। তোর কি বেশি শরীর খারাপ করছে? রোজ ম্যাডামকে ডাকবো? বলে লাভ হবে না, চামচাগুলো যেতেই দেবে না অনুষ্ঠান শেষ না হলে। তের কথাই ছোট্ট নিঃশ্বাস ছাড়লো জিমিন, কারণ তে ভুল কিছুই বলেনি। আমি বুঝলাম না, বসন্ত উৎসব করছে ভালো কথা, সবাইকে এভাবে জোর করার মানেটা কি? এটা তো সবার নিজস্ব ইচ্ছা, তাই নয় কি? আর তাছাড়া আমি বলেছিলাম আমি শাড়িতে কমফোর্টেবল নই, তো বলি সাবু কি বললো? শাড়ি না পরলে ভার্সিটিতে ঢুকতেই দেবে না। এসবের কোনো মানে হয়? সবাই নিজেদের ইচ্ছে আমাদের উপর চাপাচ্ছে কেন? আমাদের কি কোনো স্বাধীনতা নেই? এখন তো মনে হচ্ছে এখানে অ্যাডমিশন নেওয়াটাই আমার জীবনের সবথেকে বড় ভুল। কথাটা বলতে বলতে তে হতাশ হয়ে গেল। প্রথমত ওর শরীরটা খুব খারাপ, টাইমলি না খেলেই প্রেসার ফল করে। তার উপর শাড়ি পরে এমন একটা অস্বস্তিকর পরিবেশে সেই সকাল থেকে আছে। তার উপর সে রাগ নিয়ন্ত্রণ করতে পারে না। জিমিন তেকে কিছু বলতে যাবে, ঠিক তখনই শুরু হয়ে যায় সকলের হইচই। তে আর জিমিন দুজনেই বোকার মতো উপরের দিকে চেয়ে থাকলো। তারা কিছুই বুঝতে পারলো না। সকলের দৃষ্টি অনুসরণ করে সামনের কাহিনী বোঝার ট্রাই করলো, কিন্তু না, ব্যর্থ হলো। তারা এতটাই পেছনে ছিল যে সামনের কিছুই ভালো করে দেখতে পাচ্ছিল না। তাদের এই উকি ঝুঁকির মাঝে গিটারের সুর বাজলো। এতক্ষণে তারা ব্যাপারটা বুঝতে পেরেছে। রাগে তের মাথাটা ফেটে যাচ্ছে। সে বুঝতে পারছে না সামান্য একটা গানের জন্য এমন করার কি আছে। তের ভাবনার মাঝে সবার কাঙ্ক্ষিত সেই ব্যক্তিটি গেয়ে উঠলো। চলতি সময় থমকে দাঁড়াই, জেগে জেগে স্বপ্ন দেখি হয়, তোমার এই হাত ধরতে চাই ফাগুন হাওয়ায়, কি মায়ার কোন সে নেশায় বারে বারে মন ছুঁতে চাই, চেনা মুখ ঘুরে পাক খাই চোখের পাতায়, আমি বারবার বহুবার তোমাকে চাই, আমি বারবার হাজারবার তোমাকে চাই, আমি বারবার বহুবার তোমাকে চাই, আমি বারবার হাজারবার তোমাকে চাই। গানটা শেষ হতেই সবাই চেঁচিয়ে উঠলো। সবার চেঁচামেচিতে তের ঘোর কাটলো। এতক্ষণে সে যেন এক নেশায় ডুবেছিল, মারাত্মক নেশায়। তে চারপাশে তাকিয়ে বুঝতে পারলো গানটা শেষ। তে নিজের অজান্তেই হেসে ফেললো। কি সুন্দর গান, আগে কখনো এমন ঘোর লাগানো গান সে শোনেনি। আচ্ছা, গানটাতে ঘোর ছিল নাকি গানের গলাটাতে? জিমিনের ডাকে ফিরে তাকালো সে। কি রে, কোন ঘোরের মধ্যে আছিস? না কিছু না রে, চল বাসায় যাবি না? অনুষ্ঠান শেষ তো। তে যেন এতক্ষণে বাঁচলো। কিভাবে যে এতক্ষণ বসেছিল সেই একমাত্র জানে। ওরা ভার্সিটি থেকে বেরিয়ে গেটের সামনে রিক্সা খুঁজতে লাগলো, কিন্তু আফসোস, রিক্সা তো দূরের কথা, রিক্সার র পর্যন্ত দেখতে পাওয়া গেল না। ওরা দীর্ঘশ্বাস ফেলে হাঁটা শুরু করলো। বেশ কিছু দূর যাওয়ার পর তে হলুদ পাঞ্জাবি পরা একটা ছেলেকে দেখতে পেল। তাদের মাঝে 1.5 কি 2 হাতের দূরত্ব হবে। ছেলেটা মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছে। তে কিছুই বুঝতে পারলো না। অন্যদিকে জিমিন তের দিকে তাকিয়ে বকবক করেই যাচ্ছে। তের জিমিনের দিকে কোনো খেয়াল নেই, তার খেয়াল ছেলেটার দিকে। তার ঠিক পেছন থেকেই যে একটা গাড়ি আসছে। মুহূর্তের মধ্যেই তের চোখের সামনে ভয়ানক দৃশ্য ভেসে উঠলো। তে দৌড়ে গিয়ে ছেলেটাকে ধাক্কা দিল, সাথে নিজেও টাল সামলাতে না পেরে তার গায়ের উপরেই পড়ে গেল। এই যে মিস্টার, রাস্তার মাঝখানে দাঁড়িয়েছিলেন কেন? বাবা গো, কি ব্যথাটাই না পেলাম। ছেলেটা এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে, তার তো কোনো খেয়ালই নেই। তে শরীরের ধুলো ঝাড়তে ঝাড়তে বলল, আপনি
আপনি সুইসাইড করতে গিয়েছিলেন কেন? আর তাছাড়া সুইসাইড কি কেউ দিনে করে? যত সব আজাইরা পাবলিক। কথাটা বলে তে ছেলেটির দিকে তাকাতেই অবাক হলো। কি সুন্দর ছেলেটি, সাদা ফর্সা গায়ের রং, ডার্ক রেড ঠোঁট, চোখ জোড়া হালকা খয়েরি, চুলে জেল দিয়ে স্ট্রেট করা, তার উপর বাসন্তী রঙের পাঞ্জাবি, এক কথায় জাস্ট মনোমুগ্ধকর। তেকে তাকিয়ে থাকতে দেখে জাঙ্কুক মুচকি হাসলো। তার সামনে তুড়ি বাজিয়ে বলল, তা মিস বকবক, আপনার কি বলা শেষ? তাহলে আমি বলা শুরু করি। কি? আমি মিস বকবক? তাছাড়া তো কিছু মনে হচ্ছে না। খবরদার আমায় রাগাবেন না। আপনাকে কে রাগালো? আমি কি রাগের কিছু বলেছি নাকি? আমি তো শুধু বললাম মিস বকবক, আপনার কথা শেষ হলে আমি কিছু বলি। ততক্ষণে জিমিন আর জাঙ্কুকের বন্ধু সুগা এদিকে চলে এসেছে। কি রে জাঙ্কুক, কি হয়েছে? আরে কিছু না। তা মিস বকবক আবার? তের কথা শুনে এবার জাঙ্কুক হো হো করে হেসে উঠল। তাহলে কি বলবো? বাচাল, আপনাকে তো আমি। এই জিমিন, তোর বান্ধবী তো দেখছি মারাত্মক ঝগড়ুটে, গায়ে পড়ে আমার বন্ধুকে মারতে আসে। আপনি কি বললেন? আমি ঝগড়ুটে? আপনার বন্ধু ঝগড়ুটে? আপনার বন্ধু আমার সাথে জোর করে ঝগড়া করছে? মোটেই না, জাঙ্কুক এরকম ছেলেই না। উনি এইরকমই ছেলে, আস্ত একটা ঝগড়ুটে। তার ছাড়া নয়তো কেউ দিনে দুপুরে সবাইকে দেখে সুইসাইড করে। তের কথা শুনে তো সুগা জাঙ্কুকের দিকে হাঁ করে তাকিয়ে আছে। দোস্ত, সিরিয়াসলি তোর মতো মানুষ একটা মেয়ের জন্য জীবন দিতে পারে? কথাটা ভাবতে পারি না আমি। একবার খালি নামটা বল মেয়েটার, দেখ কেমন করে তোর সামনে এনে দাঁড় করায়। মেয়ে মানুষের এত কিসের অহংকার? ওর জন্য আমার বন্ধু কষ্ট পাচ্ছে। ওকে তো আমি। দোষ তো তার না, দোষ হলো আমার। আমি তাকে জানাইনি। জানানোর পর যদি সে না বলতো তখন না হয় তার দোষটা দেওয়া যেত, কিন্তু এখন তো সব দোষটা আমার। তবে হ্যাঁ, দোষ তারও আছে। সে নিজের অজান্তেই বারবার আমার সামনে চলে আসছে, ক্ষত বিক্ষত করে দিচ্ছে আমার হৃৎপিণ্ডটা। তার সেই হাসি, তার চাঞ্চল্যতা আমাকে শেষ করে দিচ্ছে। সেটা কেন সে বুঝতে পারছে না? তাই বলে তুই সুইসাইড করবি? তুই জানিস না এটা মহা। আরে কে বললো আমি আত্মহত্যা করছি? তাহলে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কি করছিলেন? আরে আমি তো রোড ক্রস করছিলাম। তাহলে দাঁড়িয়ে পড়েছিলেন কেন? আমি ফোনে কথা বলতে বলতে রোড ক্রস করছিলাম, সেই সময় আপনি আমাকে ডাকছিলেন। তাই আপনার দিকে ফিরতে গিয়ে খেয়াল ছিল না যে আমি মাঝ রাস্তায়। আর তারপর কিছু বুঝে ওঠার আগেই তো হয়েছে। আর বলতে হবে না, এত বড় একজন মানুষ এতটা কেয়ারলেস কি করে হয়? সত্যি আজব। দোষটা আমার নয় মিস বাচাল পিচ্ছি, দোষটা আপনার। কি? আমার দোষ? আর আমাকে কোন অ্যাঙ্গেল থেকে পিচ্ছি দেখাই? সব অ্যাঙ্গেল দিয়ে। কথাটা বলে জাঙ্কুক হাসিতে ফেটে পড়ল, সাথে সুগাও। আপনার সাথে ঝগড়া করার মতো শক্তি আমার আপাতত নেই, আপনাকে পরে দেখে নেব। কথাটা বলে তে হাঁটা শুরু করলো। কিছু দূর গিয়ে ফিরে এসে আবারও বলল, আর হ্যাঁ, নেক্সট টাইম রোড ক্রসের সময় ফোনটা পকেটে রাখবেন। জাঙ্কুক তের যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হাসলো। আজ তার মনটা খুশিতে ভরে গেল। আজ শুধু প্রকৃতি নতুন রূপে সাজেনি, সেও সেজেছে। এতদিনের সব কষ্ট যেন আজ এক নিমেষে ডানা ঝাপটে পালিয়েছে। দেখতে দেখতে একটা বছর কেটে গেল। তে আর জাঙ্কুকের খুব ভালো বন্ধুত্ব তৈরি হয়েছে। জাঙ্কুকের মাস্টার্স কমপ্লিট হয়ে গিয়েছে, এখানে শিক্ষক হয়ে রয়ে গেছে সে। এইদিকে তের কিছুদিন বাদেই থার্ড সেমিস্টারের পরীক্ষা। এখনই বাসা থেকে বিয়ে দেওয়ার জন্য পাগল করে ফেলছে তাকে। জাঙ্কুককে বার কয়েক তার মা বিয়ের কথা বলতেই সে বলেছে, সময় হলে জানাবো মা, আপাতত এখন আমি বিয়ে নিয়ে ভাবছি না। এইদিকে তে মা বাবাকে এত বোঝানোর পরেও তারা রাজি হচ্ছে না। তারা মেয়েকে কিছুদিনের মধ্যেই বিয়ে দেবে, তাই বাধ্য হয়ে বিয়েতে রাজি হয়ে গেল সে। মূলত তে সেই গান গাওয়া ছেলেটির খোঁজে আজও আছে। শুধুমাত্র গান শুনেই সে ছেলেটিকে ভালোবেসে ফেলে। সে অনেক খুঁজেছে, কিন্তু সেই ছেলেটি কে ছিল জানতে পারেনি। এইদিকে গত এক বছর জাঙ্কুকের সাথে সময় কাটিয়ে তার সাথেও এক মারাত্মক মায়ায় আটকেছে সে। তের জানা নেই এই মায়া সে কি করে কাটাবে। কেন তার মন বারবার জাঙ্কুকের দিকে টানে সে তাও বুঝতে পারছে না। কেন তাকে চাই? কেন তার পাশে নিজের সুরক্ষা নিশ্চিত করে? কেন তার কিছু হলে এতটা অস্থির হয়ে পড়ে? এর কারণ কি? শুধুমাত্র কি বন্ধুত্ব নাকি অন্য কিছু? না না, সে তো অন্য কাউকে ভালোবাসে। হয়তো খুব ভালো বন্ধুত্বের জন্যই এমন টান। তের বাবা মা জানতে চেয়েছিল সে কাউকে ভালোবাসে কিনা। তে সেদিন বলেছিল, তোমাদের যাকে পছন্দ হয় তাকেই বিয়ে করব। দেখতে দেখতে সেই শুভক্ষণ এসে গেল। আজ তের বিয়ে। সারা বাড়ি জুড়ে হইচই হচ্ছে, সবাই আনন্দ উল্লাসে মেতে আছে। কিন্তু তের মনে আনন্দ নেই, মনের কোথাও একটা শান্তি নেই। কিন্তু কেন সে জানে না। বধূ সেজে বসে আছে সে, বারবার ফোন চেক করছে। কিন্তু কেন? কার ফোনের আশায়? যতই সময় যাচ্ছে তের অস্থিরতা বাড়ছে।
হঠাৎ করে তের কালকের রাতের কথা মনে পড়ে গেল। তখন বাজে রাত 2টা, সবাই মিলে ছাদে আড্ডা দিচ্ছিল। সেখানে জাঙ্কুকও ছিল। আড্ডার এক পর্যায়ে জাঙ্কুক উঠে ছাদের অন্য পাশে চলে গেল। তে কিছু না বুঝে তাকে পিছু করে সেখানে চলে যায়। যাওয়ার পর সে যা শুনতে পায় নিজের কানকেও বিশ্বাস করতে পারে না। জাঙ্কুক আকাশের দিকে আঙুল তুলে বলছে, আল্লাহ, তুমি তো ছোটবেলা থেকেই আমাকে অনেক সাহায্য করেছো, আমার সব ইচ্ছে পূরণ করেছো, তাহলে এখন কেন করলে না? তুমি তো সব ভালোর জন্যই করো, তাহলে কেন আমাকে কষ্ট দিচ্ছ? সত্যিই কি আমি তেইহং এর যোগ্য নই? ভার্সিটিতে ওকে যেদিন প্রথম দেখেছিলাম সেদিন থেকেই ওকে ভালোবেসেছি। আমি জানি ও নিজেও আমাকে ভালোবাসে। আমার প্রতি ওর ভরসা, কেয়ারিং, ওর আচরণে সব প্রকাশিত। কিন্তু তারপরেও আমি ওর সাথে হারাম সম্পর্কে আবদ্ধ হইনি। আমি তো ওকে নিজের অর্ধাঙ্গিনী করতে চেয়েছি, তাহলে কেন আলাদা হব আমরা? ও কষ্ট পাচ্ছে, ওর চোখে আমি পানি দেখেছি, ওর চোখ পড়তে পারি আমি। এখন আমি কি করব আমাকে বলে দাও প্লিজ। কথাগুলো শুনে তে চমকে উঠল। দু চোখ থেকে গড়গড় করে ঝরতে লাগলো নোনা পানি। জাঙ্কুকের কথাই কি সত্যি? সেও কি জাঙ্কুককে ভালোবাসে? তের দম বন্ধ হয়ে আসতে লাগলো, মনে হতে লাগলো সে মরে যাবে। মেঘের গর্জনে ঘোর কাটলো তার। সে চমকে উঠে পেছন ফিরে দেখলো জিমিন দাঁড়িয়ে। জিমিনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকেই হাউমাউ করে কেঁদে উঠলো। জিমিন, জিমিন, আমি। কাঁদছিস কেন তে? তুই কি বল আমায়। আমি জাঙ্কুককে। জাঙ্কুক ভাইয়া, কি হয়েছে? তুই ওকে একটু ডেকে দিবি প্লিজ। জিমিন কিছু বললো না। বান্ধবীর কান্না তার সহ্য হচ্ছে না, তার উপর তে পাগলামি শুরু করেছে। যা জাঙ্কুকই থামাতে পারবে। জিমিন দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। পুরো বাড়ি খুঁজেও জাঙ্কুককে কোথাও পেল না। তখনই সুগার সাথে দেখা হলো। ভাইয়া, জাঙ্কুক ভাইয়াকে দেখেছেন? ছাদে যেতে দেখলাম। কেন? পরে বলবো। কথাটা বলি জিমিন ছাদে দৌড়ে গেল। ছাদে গিয়ে জাঙ্কুককে রেলিং ঘেঁষে দাঁড়িয়ে থাকতে দেখলো। ভাইয়া! জিমিনের ডাকে তাড়াতাড়ি করে চোখের পানিটা মুছে নিয়ে ফিরে তাকালো তার দিকে। কিছু বলবে জিমিন? তে আপনাকে ডাকছে, গিয়ে বলো ব্যস্ত আছি। জাঙ্কুক চাইছে না তের সাথে দেখা করতে। ওর সামনে গেলে হয়তো নিজেকে সামলাতে পারবে না। তে খুব কাঁদছে ভাইয়া, সাথে পাগলামিও করছে। কথাটা শুনে আর এক সেকেন্ড অপেক্ষা করতে পারলো না জাঙ্কুক। দৌড়ে ছাদ থেকে নেমে গেল। জাঙ্কুককে দেখতে পেয়ে তের কান্নার রেশ আরো বেড়ে গেল। দৌড়ে এসে জাঙ্কুককে জাপটে ধরলো, এমন ভাবে আঁকড়ে আছে যেন ছেড়ে দিলেই সে পালিয়ে যাবে। জাঙ্কুক কিচ্ছু বলছে না, তের কাণ্ড শুধু দেখেই যাচ্ছে। আমাকে ছেড়ে যাবেন না প্লিজ, আমার খুব কষ্ট হচ্ছে জাঙ্কুক, অনেক বেশি। দম বন্ধ হয়ে আসছে, আপনাকে ছাড়া আমি থাকতে পারবো না, একদমই পারবো না, মরে যাব বিশ্বাস করেন। এই মেয়ে, এত বোকা কেন তুমি? বোঝো না ভালোবাসি? কেন বোঝো না তুমি? মানুষ এত অবুঝ হয় না তেইহং, তুমি বড্ড অবুঝ। তবে আমি অনেক আগেই বুঝে গিয়েছিলাম যে আমার তে আমায় ভালোবাসে। তাহলে আমাকে এখন নিয়ে চলুন আপনার সাথে। আমি এই বিয়ে করবো না, কিছুতেই না। শান্ত হও তে। আমি শান্ত হতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে। আমি আজকে বুঝতে পারছি আপনার প্রতি আমার এতটা গুরুত্ব, এতটা মায়া, এত কেয়ার, এত ভরসার কারণ। আমাকে ছেড়ে যাবেন না, আমি মরে যাব। মৃত্যু এত সহজ নয়, আর এখন কিছু করাও সম্ভব নয়। ভালো থেকো তুমি, সুখী থেকো। আমার সবটা সুখ নিয়ে তুমি সুখী হও। ক্ষমা করে দিও। লিখে রেখো সকল অভিযোগ, নাম না জানা কোনো শহরে। মুছে দেব জমানো সেসব চব্বিশ সালে এক নতুন প্রহরে। কথাটা বলে জাঙ্কুক আলতো ভাবে ঠোঁট ছুঁয়ে দিল তের কপালে। তে অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে রইল। কে থেকে কি হয়ে গেল এটা? কেন সেদিন বাবা মাকে জাঙ্কুকের কথা জানালো না? তাহলে আজকে হয়তো আর এমনটা হতো না। স্টেজে পাথরের মতো বসে আছে তে, যেন চারপাশের কিছুই তার কানে ঢুকছে না। মস্তিষ্ক বারবার একটাই কথা বলছে, সে অনেক মূল্যবান কিছু হারিয়ে ফেলেছে। সে তার ভালোবাসা হারিয়ে ফেলেছে। সে মরে যাবে, বাঁচবে না, কিছুতেই না। জিমিনের ধাক্কায় তে ক্লান্ত চোখে ফিরে তাকালো। কাজী সাহেব কখন থেকে ডাকছে, তোকে কবুল বলতে বলছে তে। তে এক দৃষ্টিতে কাজীর সামনে থাকা খাতাটাতে তাকিয়ে আছে। তে ভাঙা গলায় কবুল বলতেই যাবে, তার আগেই তার বাবা কোথা থেকে এসে তাকে আটকে দেয়। তেইহং, তোমার বাবা এতটাই খারাপ? বাবার কথা কিছুই বুঝলো না সে। মেয়েকে অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে তিনি আবারও বললেন, তুমি জাঙ্কুককে ভালোবাসো, আমাদের বললে কি আমরা মেনে নিতাম না? আমাদের কি এতই নিষ্ঠুর মনে করো তুমি? সারা জীবনের জন্য আমাদের অপরাধী করতে চাইছো? তাছাড়া জাঙ্কুককে না মেনে নেওয়ারও কোনো কারণ নেই। তাহলে কেন নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে বিয়ে করছো? তে কিছু বলছে না, একের পর এক হিচকি তুলে যাচ্ছে। যাও মা,
তোমার ভালোবাসার মানুষের কাছে ফিরে যাও, খুঁজে নাও তাকে, সারা জীবন একসাথে ভালোবেসে পাশে থাকো। স্টেজ থেকে নেমে এলো, বাবার পাশে এসে দাঁড়াতেই বাবা মাথায় হাত বুলিয়ে দিলেন, মাথা নেড়ে গেটের দিকে হাত বাড়ালেন। তে গেট থেকে দৌড়ে বেরিয়ে গেল, পেছন পেছন বেরিয়ে গেল জিমিন আর সুগা। তে জানে জাঙ্কুক কোথায় আছে এই মুহূর্তে। সন্ধ্যা 7:30, গাড়ি এসে থামলো ধানমন্ডি লেক পাড়ে। গাড়ি থামতেই দৌড়ে ছুটে বেরিয়ে এলো তে। তিনজন মিলে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও পেল না। তীর গলা শুকিয়ে এলো আবারও, কান্নারা দলা পাকিয়ে গলাতেই আটকে যাচ্ছে। তাহলে কি হারিয়ে ফেললো সে জাঙ্কুককে? কথাটা ভাবতেই চোখের সামনে অন্ধকার হয়ে এলো। ঠিক সেই মুহূর্তে তাদের থেকে কিছুটা দূরে সাদা রঙের পাঞ্জাবি পরা একটা ছেলেকে দেখতে পেল সুগা। তার বুঝতে বাকি রইল না সেটাকে। সুগা থেকে সেই দিকে নির্দেশ করলো, তে সেই দিকে দৌড়ে গেল। জাঙ্কুক পায়জামার পকেটে হাত ঢুকিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। তে ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরলো। জাঙ্কুক চমকে উঠে তাকাতেই তেকে দেখতে পেল। তেইহুং, তুমি এখানে কেন? তোমার না বিয়ে, আর এত রাতে তুমি এখানে কেন এসেছো? কারণ আমার বর তো এখানে, তাহলে আমি কেন ওখানে থাকবো? তেইহুং এর কথা শুনে জাঙ্কুক বোকার মতো তাকিয়ে আছে তার দিকে। বাবা বলেছেন আমাকে আমার ভালোবাসার মানুষের কাছে ফিরে আসতে, তাই চলে এসেছি। তের কথা শুনে জাঙ্কুক অবাক হয়ে তাকিয়ে রইল। এমন বাবাও হয়? ওভাবে হাঁ করে থাকিয়ে না সাদা খরগোশ মশা ঢুকে যাবে। কি বললে? আমি সাদা খরগোশ? একদমই তাই। আপনি জানেন আপনাকে ঘোর অন্ধকারেও আমি খুঁজতে পারবো। বাহ, এত ভালোবাসা? একদমই না। আপনি যেই পরিমাণে সাদা, যতই অন্ধকারে থাকেন আলোর মতো জলজল করে উঠবেন আর আমি ধরে ফেলবো। বাহ, পিচ্চিটা বেশি পেকে গেছে দেখছি। কি বললেন আমি পিচ্চি? না তো, পিচ্চি বউ। কথাটা বলে হাহা করে হেসে ফেললো জাঙ্কুক। মুগ্ধ হয়ে তাকিয়ে রইল তে। চট করেই বলে ফেললো, ভালোবাসি। সারা জীবন এভাবেই থাকবেন পাশে? শুধু পাশে নয়, ছায়ার মতো আগলে রাখবো। জানো, যেদিন তোমায় প্রথম দেখি সেদিনও ফাল্গুনের মেঘলা আকাশ ছিল। যেদিন প্রথম কথা বলি সেই দিনও মেঘলা আকাশ ছিল। আর আজও দেখো মেঘলা আকাশ। তোমার প্রেমে আসক্ত হয়েছিলাম, আজীবন তোমাকেই চাই। আই এম সরি, আমি ভেবেছিলাম আমি ওই গান গাওয়া ছেলেটিকে ভালোবাসি। দোটানায় পড়ে গিয়েছিলাম, তাই বুঝতে একটু দেরি হলো। এর কথাই অবাক হয়ে জাঙ্কুক তাকিয়ে আছে। কোন গান গাওয়া ছেলেটা? গতবার ভার্সিটিতে বসন্ত উৎসবে যে ছেলেটা গান গাইলো, কি সুন্দর কণ্ঠ তার, ঢোল লাগানো। এর কথাই আবারও হেসে ফেললো জাঙ্কুক। তেকে বোকার মতো তাকিয়ে থাকতে দেখে হাসি থামিয়েই বলল, তুমি এখনো জানো না সে কে ছিল? তে কিছুক্ষণ চুপ থেকে চট করে বলে ফেললো, আপনি ছিলেন? আমি বারবার